আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস লাইটেনিং ওয়ার্ল্ড কাপে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসি কি একটা ওয়ার্ল্ড কাপ জিতেই গ্রেট হয়ে গেছেন? তাহলে তার আগের ১৬ বছর তিনি কি করেছেন? তার আগের ১৬ বছর রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, ফুটবল বিশ্বে ডমিনেট করেছেন, ৭টা ব্যালন ডিওর জিতেছেন, ৪০টার উপর মেজর ট্রফি জিতেছেন। সো একটা ওয়ার্ল্ড কাপ জিতেই কিন্তু লিওনেল মেসি গ্রেট হয়ে যান নাই, গ্রেট তিনি আগে থেকেই ছিলেন। যদি ওয়ার্ল্ড কাপ জেতাটাই গ্রেটনেসের মানদণ্ড হতো তাহলে তো ক্রিশ্চিয়ানো রোনালদো গ্রেট থাকতেন না। তিনি কি গ্রেট না? অবশ্যই তিনি গ্রেট। তিনি ওয়ার্ল্ড কাপ জেতেন নাই, তারপরও তিনি গ্রেট। সো লিওনেল মেসিকে বিশ্বকাপ জিততে হলে ফিফার স্ক্রিপ্টেই কেন বিশ্বকাপ জিততে হবে, ফিফার আশীর্বাদেই কেন বিশ্বকাপ জিততে হবে, এই কথাটা আসলে বেসিকলি আমার কাছে বোধগম্য হয় না। কারণ যেই প্লেয়ারটা এর আগে ৭টা ব্যালন ডিওর জিতেছেন, এতগুলো প্রায় ৪০টার উপরে মেজর ট্রফি জিতেছেন, সেই প্লেয়ারকে কেন ফিফার আশীর্বাদ নিয়ে বিশ্বকাপ জিততে হবে? আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলি, ফিফা যদি স্ক্রিপ্ট লিখে থাকে তাহলে তার আগে ৪টা মেজর টুর্নামেন্টের ফাইনালে মেসি কেন হারলেন, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মেসি কেন হারলেন? স্ক্রিপ্ট যদি আপনি আমাকে লিখতে বলেন, এর চাইতে বড় চিত্রনাট্য তো আর হয় না যে ব্রাজিলের মাটি থেকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে আসলো এবং লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে আসলেন। স্ক্রিপ্ট যদি লিখতে হতো তাহলে তো ফিফা তখনই স্ক্রিপ্টটা লিখতো। তাহলে তখন ফিফা স্ক্রিপ্ট কেন লিখলো না? সত্যি কথা বলতে স্ক্রিপ্টেড কোন বিষয়টা জানেন? স্ক্রিপ্টেড হচ্ছে লিওনেল মেসি যখন হেরে যান আপনি তখন বলেন তিনি শেষ হয়ে গেছেন, আবার যখন তিনি জিতে যান আপনি তখন বলেন তিনি চুরি করে জিতেছেন। এই বিষয়টাই হচ্ছে স্ক্রিপ্টেড। আর প্রতিবার লিওনেল মেসি আপনার সেই স্ক্রিপ্টটাকেই ধ্বংস করে দেন, তিনি বারবার কাম ব্যাক করেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে ৩৬ বা ৩৭ বছর বয়সী একজন ভদ্রলোক যিনি তার ক্যারিয়ারের সায়ান্নে এসেছেন, এমবাপ্পের মতো একজন ২২-২৩ বছরের চমৎকার রানার, চমৎকার প্লেয়ার, তার সঙ্গে নেক টু নেক কম্পিট করছেন, নেক টু নেক কম্পিট করে তিনি বেটার ফুটবলার হয়ে আবার জিতে যাচ্ছেন। এটা আমি গত বিশ্বকাপের কথা বলছি, আমি এই বিশ্বকাপের কথা বলছি না। তখন তার বয়স ৩৫ বা ৩৬। ৪ বছর পর প্রায় ৪০-এর কাছাকাছি বয়সে এসে সেই প্লেয়ারটাই আবারও এমবাপ্পের সঙ্গে নেক টু নেক লড়াই করছেন, যেখানে সময়টা তো এমবাপ্পেরই খেলার, মানে এমবাপ্পেই তো এখন আসলে খেলবেন, কিন্তু তার সঙ্গে এখনো নেক টু নেক লড়াই করছেন, ইভেন অন আ ডিফারেন্ট রোল, একটা ডিফারেন্ট রোল প্লে করে। সো প্রত্যেকটা রোলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা লিওনেল মেসির আছে, বয়স অনুযায়ী, রোল অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে। দ্যাট ইজ ওয়াই হি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম। একটা বিষয় আমি আর একটা পরিসংখ্যানের আলোকে আপনাদের সাথে একটু পর্যালোচনা করি। এই ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি আর্জেন্টিনার পক্ষে গোল লিওনেল মেসি দিয়েছেন, সবচাইতে বেশি বিগ চান্স ক্রিয়েট তিনি করেছেন। এখন এই যে বিগ চান্স ক্রিয়েট করার জায়গাটাতে আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে নাম আসে কার? মাইকেল ওলিসের। পরিসংখ্যান বলছে মাইকেল ওলিসের চাইতেও বিগ চান্স বেশি ক্রিয়েট করেছেন লিওনেল মেসি। এখন এই যে বিগ চান্স তিনি ক্রিয়েট করেছেন, এই বিগ চান্স ক্রিয়েট করাটা নিশ্চয়ই রিমোট কন্ট্রোল দিয়ে ফিফা সভাপতি করে দিয়ে যান নাই। বিগ চান্সটা মাইকেল ওলিসে যেমন নিজে খেলে করেছেন, ঠিক তেমনিভাবে মাঠেও লিওনেল মেসিকেই খেলতে হচ্ছে। সো লিওনেল মেসির যদি ফিফার মানে ফেভার নিয়ে এই মাঠে খেলতে হতো, তাহলে এই যে যতগুলো গোল তিনি করেছেন, এই গোলগুলো কি আসলে কেউ রিমোট কন্ট্রোল দিয়ে করে দিয়েছেন, কিংবা প্লে স্টেশন দিয়ে, মানে প্লে স্টেশনের মতো করে প্রেস করেছেন, আফটার দ্যাট সেই গোলগুলো হয়েছে? বিষয়টা তো সেরকম না। মিশরের সঙ্গে ম্যাচটাতে লাস্ট 20 মিনিটস যেই খেলাটা লিওনেল মেসি খেলেছেন, তার ট্রেডিশনাল পজিশন যেটা তিনি এই বিশ্বকাপে খেলছেন, সেখান থেকে ডান দিকে সরে গিয়ে যেভাবে তিনি অ্যাটাক ইনিশিয়েট করছিলেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোমেন্টস অফ লিওনেল মেসিস ক্যারিয়ার। লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা সময় তিনি ওই 20 মিনিটের ফুটবলটাই খেলেছেন, যেখানে আসলে তার থাকাটা জরুরি ছিল। এবং লিওনেল স্কালোনি কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার প্লেয়িং প্যাটার্নটাই পরিবর্তন করেছেন বিকজ অফ লিওনেল মেসি। দেখেন, আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে রোনালদো, রিভালদো, রোনালদিনহো তারা যখন ইউরোপে খেলতে যেতেন, তারা ব্রাজিলিয়ান স্টাইলটাকে কিন্তু পরিবর্তন করেন নাই। উল্টো কোচেরা তাদের প্লেয়িং প্যাটার্ন অনুযায়ী, ইউরোপিয়ান কোচেরা তাদের প্লেয়িং প্যাটার্ন অনুযায়ী তারা তাদের ছকগুলোকে সাজাতেন। ঠিক এখন লিওনেল স্কালোনি যাতে লিওনেল মেসিকে 90 মিনিট বা টিল দ্য এন্ড মাঠে রাখা যায়, সেই ট্যাকটিক্স অনুযায়ী তার খেলাটাকে সাজাচ্ছেন, খেলাটাকে স্লো ডাউন করছেন, খুব বেশি হাই ইন্টেন্সিটির ফুটবল খেলছেন না, অ্যাজ বিকজ লিওনেল মেসিকে লাস্ট পর্যন্ত মাঠে রাখতে হবে। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। সো একটা টিমে একটা প্লেয়ারের গুরুত্ব কতখানি আপনি কিন্তু এইখানেই বুঝবেন। এখন এই জায়গাটায়
একটা প্লেয়ারের গুরুত্ব ওই টিমের কাছে এরকম আছে দেখেই সেই টিমটা কিন্তু সেটা করছে। আপনি আবার বলছেন যে ফিফার আশীর্বাদ নিয়ে এই প্লেয়ারটা খেলছে বা ফিফার ফেভার নিয়ে এই প্লেয়ারটা খেলছে। তাহলে যতগুলো গোল তিনি দিয়েছেন যেভাবে তিনি দিয়েছেন সেগুলো কি সব ফিফার আশীর্বাদ নিয়ে দিয়েছেন? আমি তার একটা অ্যাটাকিং অ্যাওয়ারনেসের কথা যদি বলি, যেটা কেপ ভার্দের সঙ্গে প্রথম গোল যেটা হয়েছে, ঠিক তার আগে একটা কনভারসেশন হলো। ওই কনভারসেশনের পরে লিওনেল মেসি অফসাইড পজিশনে চলে গেলেন। এখন লিওনেল মেসি যখন অফসাইড পজিশনে চলে গেলেন, খুব স্বাভাবিকভাবে ওই অফসাইড পজিশনে থাকার পরে তাকে আর কেউ মার্ক করবে না। আমি বাংলাদেশ টিমের যিনি বর্তমান সময়ের কোচ, আমার শোতে এসেছিলেন যমুনা টেলিভিশনে, তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনিও তো 98 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 94 ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং তিনি একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে যখন কোনো প্লেয়ার তোমার পেছনে চলে গেল, তোমাকে মানে অফসাইড পজিশনে চলে গেল, ওই সময় তুমি কি করবা? তিনি উত্তর দিয়েছিলেন যে আমি তখন তাকে আর মার্ক করবো না। এক্স্যাক্টলি কেপ ভার্দের প্লেয়াররা সেটা করেন নাই। বাট মেসি ইজ মেসি। যতক্ষণে লিসান্দ্রো মার্টিনেজ বলটা পায়ে পেয়েছেন, মেসি অনসাইড পজিশনে চলে এসেছেন, সেইখান থেকে একটা রান দিয়েছেন। ইট ওয়াজ ভেরি মাচ ওয়েল রিহার্সড, ভেরি মাচ প্রি প্ল্যান, কারণ আগেই তাদের মধ্যে একটা কথোপকথন হয়ে গেছে, আমি অফসাইড পজিশনে যাচ্ছি, সেখান থেকে অনসাইড পজিশনে আসবো। এখন আপনি বলেন এটাও ফিফা স্ক্রিপ্ট লিখে দিছে, এই অ্যাটাকিং অ্যাওয়ারনেসটাও ফিফা স্ক্রিপ্ট লিখে দিছে। সত্যি কথা বলতে স্ক্রিপ্টটা আপনি আমি লিখি, আসলে স্ক্রিপ্টটা আপনি আমি ওই জায়গাটাই লিখি যে মেসি হারলে পরে মেসি শেষ, আর মেসি জিতলে পরে মেসি চুরি করে দিচ্ছে। এখন বারবার আপনার আমার স্ক্রিপ্টটাকেই ভুল প্রমাণিত করেন লিওনেল মেসি। ব্যাপারটা আসলে কিরকম জানেন? আমাদের জাতিগতভাবে একটা প্রবলেম আছে। আমাদের জাতিগতভাবে প্রবলেমটা কোন জায়গায়? আমার পাশের বাড়ির কোনো একজন স্টুডেন্ট যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমরা প্রথমত চিন্তা করি ও মনে হয় স্যারের কাছে প্রাইভেট পড়ে, দ্বিতীয়ত চিন্তা করি ও মনে হয় প্রশ্ন পায় পরীক্ষা দিছে। কিন্তু যেই সময়টা আপনি আমি ব্যয় করছি ও প্রশ্ন পেয়ে পরীক্ষা দিছে নাকি ও স্যারের কাছে প্রাইভেট পড়ে, সেই ব্যাপারটা নিয়ে ওই সময়টা আপনি আমি যদি ঠিকঠাক মতো পড়ালেখা করতাম, আপনি আমি হয়তো বা ওর মতো বেটার রেজাল্টও করতে পারতাম। বাট আমরা সেই কাজটা করি না। আমরা কি করি? আমরা হচ্ছে যে কনস্পিরেসি তত্ত্ব খোঁজার চেষ্টা করি, আর যখন কেউ কারো প্রশংসা করে তখন তারা আসলে দালাল বলি। ধরেন আপনি আমার এখন দালাল বলতেছেন, আমার তো ভাই ক্যারিয়ার 12 বছর পার হয়ে গেছে। আমি একটা শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে 12 বছর ধরে কাজ করি। আমার তো ক্যারিয়ারের অনেক কিছুই ধরেন আমার দেখা হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডভাইজারও আমি ছিলাম। আমি আমার ক্যারিয়ারের পিক টাইমটা দেখে ফেলছি। এখন আপনি আমার দালালি তত্ত্ব খুঁজতে 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 নিজের সময়টা নষ্ট করে ফেলতেছেন। এর চাইতে আপনি যদি আমার চাইতে বেটার বিশ্লেষক হন, আপনি তত্ত্ব খোঁজেন, তথ্য খোঁজেন, ইন্টারনেট আছে, অনেক কিছু আছে, আপনি নিজেকে গ্রুম আপ করার চেষ্টা করেন, তখন আপনি আপনার ক্যারিয়ারটাকে গ্রুম আপ করতে পারেন। আমার বাবা মা যেমন এখন আমার প্রতি প্রাউড ফিল করে, আপনার বাবা মা আপনার প্রতি প্রাউড ফিল করবে। সো আমাদের একটা জাতিগত তত্ত্বের জায়গা আছে যে আমরা কনস্পিরেসি তত্ত্ব খুঁজতে গিয়ে নিজের কাজটা নিজেরা আসলে করি না, নিজের কাজটা নিজেরা আমরা করি না, নিজের প্রতি আমরা ওই জিনিসটা নিয়ে মেনটেন করি না। আমাদের যদি আজকে এতই ফুটবল নিয়ে মাথা ব্যথা থাকতো, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমরা এত লড়াই করছি, এতই ফুটবল নিয়ে মাথা ব্যথা থাকলে আমরা চিন্তা করতাম যে কেপ ভার্দে বা কুরাসাওয়ের মতো নেশন, যারা একটা সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতেও পিছিয়ে ছিল, তারা আজকে ওয়ার্ল্ড কাপ কীভাবে খেলে। আমরা চিন্তা করতাম মরক্কোর মতো নেশন, যারা বাংলাদেশের কাছাকাছি ছিল র্যাঙ্কিংয়ে, তারা আজকে ওয়ার্ল্ড কাপ কীভাবে খেলে। আমরা এটা চিন্তা করতাম যে বাংলাদেশে আপনি প্রিমিয়ার লিগের খেলা দুপুরের কাঠফাটা রোদের মধ্যে দেন, যেখানে কেউ দেখতে যায় না, সেই জায়গাটায় বাংলাদেশের ফুটবলটাকে কিভাবে উন্নতি করা যেত। আমরা এটা চিন্তা করতাম যে আমাদের ফুটবলের মানটাকে আমরা কিভাবে বাড়াতে পারতাম, কমার্শিয়াল অ্যাসপেক্টে ফুটবলটাকে আমরা কিভাবে আগাতে পারতাম। বাট আমরা সেই কাজটা করি না, আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না। আমরা শুধুমাত্র যে সফল, যে উঁচু পর্যায়ে আছে, আমরা তাকে নিয়ে কনস্পিরেসি করি। এটা শুধুমাত্র মেসি না, রোনাল্ডোকে নিয়েও এক পক্ষ করে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তারা সফল। এখন সফল মানুষদের ব্যাপারে আপনি যখন কনস্পিরেসি খুঁজতে যাবেন, তার মানে আপনি নিজেকে নিয়ে ভাবেন না। থ্যাংক ইউ।